গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প। শুরু করছি আজকের গল্প গজাননের কৌটো। আজ রইল তৃতীয় পর্ব। উকিল বিশান দত্তের তেমন কোনো পসার নেই। কালে ভদ্রে দু একজন মক্কেল আসে, কিন্তু আজকাল তাঁর চেম্বারে এত ভিড় যে ছুঁচ ফেলার জায়গা নেই। বিস্তর মানুষ সঙ্গে একজন করে দাড়ি গোঁফওয়ালা লোক ধরে এনেছে। কারো সাদা লম্বা দাড়ি, কারো ছাঁটা দাড়ি, কারো চাপ দাড়ি, কারো ছুঁচলো দাড়ি, কারো বা ফ্রেঞ্চ কাট। ফটিক দাস তার উল্টো দিকে বসা হরেন বৈরাগীকে বলছিল, বলি হরেন, শেষ অবধি নিজের খুড়োকে কি জাদুকর গজানন বলে উকিলবাবুকে গছাতে নিয়ে এলে? না হয় তোমার খুড়োর একটু মাথার দোষই আছে, তা বলে এরকম পুকুর চুরি করা কি ভালো? হরেন বৈরাগী একটু খিঁচিয়ে উঠে বলল, তুমি বা কম যাচ্ছ কিসে ফটিকদা? ও হলো ময়নার হাটের চুড়িওয়ালা নন্দকিশোর। কি ঠিক বলেছি? ফটিক একটু থতমত খেয়ে বলে, আহা, অত চেঁচানোর কি আছে? এ নন্দকিশোর হতে যাবে কেন? চেহারার একটু মিল থাকতেই পারে, তা বলে। সাতকড়ি গায়েন ভজহরি মুচ্ছুর দিকে দেখে আঁতকে উঠে বলে, ভজহরি দাদা যে? তোমার সঙ্গে উঠি কে বলো তো? চেনা চেনা ঠেকছে। আরে না না, চেনা চেনা ঠেকবে কি? এ হলো জাদুকর গজানন। অনেক মেহনত করে ধরতে হয়েছে রে ভাই। কিন্তু এ তো খালপাড়ার বটকৃষ্ণ বলে মনে হচ্ছে যেন। নগেন হালদার তার সঙ্গে আসা দাড়িওয়ালা লোকটাকে নিচু স্বরে বোঝাচ্ছিল, ওরে বাপু, ঘাবড়ানোর কি আছে বলো তো? যদি গজানন বলে পাশ হয়ে যাও, তাহলে তো 5 লাখের 1 লাখ তোমাকে দেবই। কিন্তু মশাই, ওরা যদি আমাকে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলায়? দুর্বোকা, ওসব নয়। মনে হচ্ছে মেঘনাথ বাবু কোনো গুরুতর কাজের ভার দেবেন বলেই গজাননকে খুঁজছেন। আর ধরো, যদি তোমার ভালো মন্দ কিছু হয়েই যায়, তাহলে তোমার বউকে গুনে গুনে 1 লাখ দিয়ে আসবো, কথা দিচ্ছি। না বাবু, বড্ড ভয় ভয় করছে। পেটের দায়ে এলুম বটে, কিন্তু শেষ অবধি। রাম খাজাঞ্চি হঠাৎ একজনকে দেখে চেঁচিয়ে উঠল, আরে কে ও? শ্যামাপদ নাকি হে? সঙ্গে কে বলো তো? আরে এ তো হরিপুরের সেই কাপালিকটা। শ্যামাপদ গম্ভীর ভাবে বলে, তুমি চোখের চিকিৎসা করাও হে রাম? আমার কাছে কেউ কখনো ভেজালের কারবার পায়নি। ন্যায্য জিনিস বরাবর ন্যায্য দামে বিক্রি করে এসেছি। এর বাপ্পিতে মোর দেওয়ার নাম গজানন কিনা একে জিজ্ঞেস করে দেখো। বীরু মণ্ডল একটু নিচু গলায় হরিপদ ঘোষকে বলল, এ হে হরিপদদা, লোকটার গালে যে নকল দাড়ি সেটেছ, তা আঠাটা ভালো করে লাগাবে তো। বাঁ দিকের জুলপির নিচে আলগা হয়ে আছে। হরিপদ শশব্যস্তে সঙ্গী লোকটার দাড়িটা চেপে বসাতে লাগলো। বিড়বিড় করে বলল, মানুষটা মেকআপের কিছুই জানে না দেখছি। 7টা টাকা জলে ফেললুম। সত্যচরণের সঙ্গে একজন দাড়িওয়ালার একটু তর্কাতর্কি হচ্ছে। দাড়িওয়ালা বলছিল, মশাই, গজাইয়ের দোকানের গরম রসগোল্লা খাওয়ানোর কড়ার করিয়ে নিয়ে এলেন, তা কোথায় কি? এতক্ষণ বসিয়ে রাখছেন, লোকের খিদে তেষ্টা পায় না নাকি? সত্যচরণ বলছিল, ওরে বাপু, হবে হবে, কাজটা ভালোই ভালোই উতরে দাও, রসগোল্লা যত চাই পাবে। ফট করে আবার নিজের পৈতৃক নামটা বলে ফেলো না, হুঁশিয়ার থেকো। কিন্তু রসগোল্লা কি গরম থাকবে? ঠান্ডা মেরে যাবে যে। না মশাই, এ কাজ আমার পোষাচ্ছে না। উকিল বাবুর মুহুরি এসে এক একজনকে ভেতরে উকিল বাবুর ঘরে ডেকে নিয়ে যাচ্ছে। নবকৃষ্ণের ডাক পড়তেই সে হাসি মুখে উঠে দাঁড়ালো।
সঙ্গের লোকটাকে নড়া ধরে টেনে তুলে বলল, চলো হে, ডাক পড়েছে। ঘুমে যে একেবারে কাদা হয়েছিলে বাপু, কোঁচার খুঁটে মুখের নাল ঝোল একটু মুছে নাও। উকিল বাবুর ঘরে বিষান উকিল গম্ভীর মুখে বসে আছে। নবকৃষ্ণ ঢুকেই হাসি হাসি মুখে বলল, ওহ, কি পরিশ্রমটাই না গেছে উকিল বাবু, আর বলবেন না। হরিপুর থেকে সেজুশালা খবর পাঠালো যে দাড়ি গোঁফওয়ালা গজাননকে কালীতলার হাটে দেখা গেছে। অমনি ছুট ছুট, কালীতলার হাট কি এখানে? তারপর সেখানে গিয়ে খবর পেলুম গজানন নয়নপুরের তেঁতুলতলায় গয়ের সরঙ্গীর বাড়িতে ঢুকেছে। তা সেখানে গিয়ে বিষান দত্ত খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নবকৃষ্ণর সঙ্গে আসা লোকটাকে দেখছিল। হঠাৎ বলল, কপালের বাঁ ধারে আঠাটা কোথায় গেল? তাছাড়া গজাননের নাকের উপর তিল আছে। নবকৃষ্ণ চটে উঠল, তা সেটা আগে বলবেন তো। ঝুটমুট হয়রানি হলো মশাই। গজানন চেয়েছিলেন, ধরে এনেছি। এখন আপ চাইছেন, তিল চাইছেন, এরপর হয়তো টাক চাইবেন, টিকি চাইবেন। এত আশা থাকলে কাজ হয়? বিষান দত্ত একটু মৃদু হেসে বলে, ওরে বাপু, যার জিনিস সে তো পছন্দ করে নেবে, যাকে তাকে নিলেই তো হবে না। 5-5 লাখ টাকা দিয়ে কি ভেজাল জিনিস নেবে নাকি? নবকৃষ্ণ গজগজ করতে করতে বিদেয় হলো। এলো রাধা গোবিন্দ হাইত, সঙ্গে একজন কোলকুজো তেকেলে বুড়ো, বিশাল পাকা দাড়ি। রাধা গোবিন্দ কপালের ঘাম হাতের কানা দিয়ে মুছে একটা শ্বাস ছেড়ে পড়ল, ও গজানন তো নয়, যেন পাঁকাল মাছ, যতবার ধরি পিছলে যায় মশাই। শেষে কি করলুম জানেন? মাছ ধরার জাল দিয়ে সাতপুরার বাজারের কাছে বাছা ধনকে ধরে ফেললুম। দেখে শুনে নিন, একেবারে পাক্কা গজানন। বিষান দত্ত মাথা নেড়ে বলল, ওকে চিনি হে, উনি হলেন ক্ষেমঙ্করী দাসী মেমোরিয়াল বিদ্যালয়ের রিটায়ার্ড পণ্ডিত মশাই। কানেও শোনেন না, চোখেও ভালো দেখেন না, ভুজুং ভাজুং দিয়ে আনলে নাকি? রাধা গোবিন্দ জিভ কেটে বলে, আগে না, অত বড় ভুল হওয়ার নয় আমার, দেখে শুনেই এনেছি। ভুল একটু হয়েছে বাপু, ইনি গজানন তর্কতীর্থ। বুড়ো মানুষটাকে আর কষ্ট দিও না, জায়গা মতো রেখে এসো। একের পর এক গজানন বাতিল হয়ে ফিরে যেতে লাগলো। নিতাই সাহা তো বলেই গেল, আমার গজাননকে যদি আপনার পছন্দ না হয় তাহলে ধরতে হবে খাঁটি গজানন আপনি ভূভারতে পাবেন না। একেবারে শেষে মুহুরী যাদের ধরে নিয়ে এলো তারা হলো গন্ধর্ব আর শাসন ভট্টাচার্য। বিষান দত্ত বলল, গন্ধর্ব যে, তা তোমার সঙ্গেও একজন গজানন দেখছি নাকি? তা এর তো দেখছি দাড়ি গোঁফ নেই। গন্ধর্ব বলল, না, ইনি গজানন নন, এর নাম শাসন ভট্টাচার্য। আমরা একটু জরুরি কথা জানতে এসেছি। বসো বসো, রোজ 10টা-20টা গজানন সামলাতে সামলাতে আমি কাহিল হয়ে পড়েছি। আমার এখন গজানন ফোবিয়া হয়েছে। গন্ধর্ব আর শাসন বসল। গন্ধর্ব বলল, গজাননকে নিয়ে যে চারদিকে একটা সাড়া পড়ে গেছে তা আমরাও টের পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না গজাননকে কার এত দরকার। বিষান দত্ত গম্ভীর হয়ে বলল, আমার এক মক্কেলের। শাসন ভট্টাচার্য বলল, মহাশয়, আমরা মেঘনাথ বাবু সম্পর্কে কিছু জানিতে চাই। ইনি কে এবং কি উদ্দেশ্যে জাদুকর গজাননকে খুঁজিতেছেন তাহা জানিতে পারিলে বিশেষ সুবিধা হয়। বিষান দত্ত ভ্রু তুলে বলে, ও বাবা, আপনি যে সাধু ভাষায় কথা কন দেখছি। আগে হ্যাঁ মহাশয়, ইহাই আমাদের বংশের রীতি। রীতি? এ আবার কিরকম রীতি মশাই? শাসন বিনীতভাবে বলে, আমাদের বংশে দেব ভাষায় বাক্যালাপেরই প্রথা ছিল। আমার প্রপিতামহ পর্যন্ত এই ভাষাতেই কথা কহিতেন। আমার পিতামহ ছিলেন আইনজীবী। তিনি দেখিলেন সংস্কৃতে কথা কহিলে মক্কেল বুঝিতে পারে না,
বিচারপতি আপত্তি করেন। সাক্ষীগণ এক প্রশ্নের অন্য উত্তর দেয়। অগত্যা জীবিকার প্রয়োজনে তিনি দেব ভাষার পরিবর্তে সাধু ভাষায় বাক্যালাপ করিতে শুরু করেন। তদবধি আমরা এই ভাষাই ব্যবহার করিয়া আসিতেছি। আপনার দাদু তাহলে উকিল ছিলেন? কি নাম বলুন তো? আজ্ঞে, ব্রজমাধব ভট্টাচার্য। হ্যাঁ, খুব নাম ছিল তাঁর, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। তা কি জানতে চান বলুন। মহাশয়, আমরা মেঘনাদ বাবু সম্পর্কে জানিতে আগ্রহী। বিষান দত্ত বলল, মেঘনাদ বাবু সম্পর্কে যে আমিও ভালো জানি তা নয়। মাসখানেক আগে এক দুর্যোগের রাতে ভদ্রলোক এসে হাজির। ওই প্রচন্ড ঝড় বৃষ্টিতে কারো ঘরের বাইরে বেরোনোর কথাই নয়। তাই আমি লোকটিকে দেখে খুব অবাক হই। তার গায়ে বেশ দামি পোশাক ছিল, জরির কাজ করা একটা জামা, ধাক্কা পাড়ের ধুতি, সবই অবশ্য ভিজে সপ করছিল। মাথায় বাবরি চুল, বিশাল পাকানো গোঁফ, আর গাল পাট্টায় যাত্রা দলের রাজা বলে মনে হচ্ছিল। মহাশয়, মেঘনাদ বাবুর আকৃতিটি কিরূপ ছিল? সে কথাই বলছি। বিরাট লম্বা চওড়া চেহারা, দেখে মনে হয় ব্যায়ামবীর বা কুস্তিগির কিছু একটা হবেন। চোখ দুটো বেশ ভয়ঙ্কর, তাকালে বুকটা গুড়গুড় করে। মহাশয়, মেঘনাদ বাবু কি একা ছিলেন? হ্যাঁ, তবে মশাই, এসব কিন্তু গুচ্ছ কথা। মেঘনাদ বাবু তাঁর কথা কর্তাকে বলতে নিষেধ করে গেছেন। নিতান্তই গন্ধর্বকে ছেলেবেলা থেকে চিনি, আর আপনি ব্রজমাধব ভট্টাচার্যের নাতি বলেই বলছি। পাঁচ কান করবেন না কিন্তু। না মহাশয়, আপনি নিশ্চিন্ত থাকুন। অগ্রে কহুন। লোকটিকে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মেঘ ডাকলে যেমন শব্দ হয়, ওর গলাটাও তেমনি সাংঘাতিক। নিজের পরিচয় দিলেন, ওর নাম মেঘনাদ রায়। কাছে ধর্মনগরে ওর বাড়ি, ব্যবসা বাণিজ্য আছে। এও বললেন বিশেষ জরুরি দরকারে উনি এসেছেন। উনি একজনের সন্ধান চান। সন্ধান পেলে সন্ধানদাতাকে 5 লাখ টাকা পুরস্কার দেবেন। তখন আমি বললাম, নিরুদ্দেশ ব্যক্তির সন্ধান পেতে হলে পুলিশের কাছে যাওয়াই ভালো। উনি মাথা নেড়ে বললেন, না, পুলিশকে তিনি জড়াতে চান না। তিনি চান গোটা মহল্লায় গজাননের সন্ধান করা হোক। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন তিনি লোকটা সন্ধান চাইছেন? উনি শুধু বললেন, গজানন ওর খুব ঘনিষ্ঠ এক আত্মীয় এবং বিশেষ প্রিয় পাত্র। কিন্তু সম্প্রতি উনি স্মৃতিভ্রংশ হয়ে নিরুদ্দেশ হয়েছেন। গজাননের সন্ধান না পাওয়া পর্যন্ত উনি শান্তিতে থাকতে পারছেন না। সেই জন্য উনি আমার সাহায্য চান। আমি বললাম, এটা তো উকিলের কাজ নয়। উনি তখন আমাকে মোটা টাকা ফি দিলেন। বললেন, আমাকে উনি বুদ্ধিমান লোক বলে মনে করেন। তাছাড়া পোস্টার দিলে বা ঢেঁড়া পেটালে পুলিশ হয়তো এ নিয়ে প্রশ্ন তুলতে পারে। আমি উকিল বলে সেটা সামলাতে পারবো। মহাশয়, গজাননের সন্ধান পাইলে উনি যে প্রতিশ্রুত 5 লক্ষ টাকা দিবেন, তাহার নিশ্চয়তা কি? বিষান দত্ত একটু দোনমনো করে বললেন, আপনারা চেনা লোক বলেই বলছি। উনি 5 লাখ টাকা আমার কাছেই গচ্ছিত রেখে গেছেন। আমি অবশ্য আপত্তি করেছিলাম। গাঁগঞ্জ জায়গা, চুরি ডাকাতি হতে কতক্ষণ? উনি কথাটা গায়ে মাখলেন না। বললেন, চুরি ডাকাতি যাতে না হয় তার দিকে তিনি লক্ষ্য রাখবেন, এবং তা সত্ত্বেও যদি চুরি ডাকাতি হয় তবে তিনি আমাকে দায়ী করবেন না। এ টাকার রসিদও তিনি নেননি। মহাশয়, আপনি আইনজীবী, স্বভাবতই সন্দিহান স্বভাবের। আপনার লোকটিকে সন্দেহ হইল না? হ্যাঁ, তা হয়েছে। ধর্মনগরে লোক পাঠিয়ে খোঁজ খবরও নিয়েছি, তবে তার সন্ধান পাওয়া যায়নি। সে যাকগে, পারিশ্রমিক পেয়ে কাজ করছি। আমার আর বেশি জেনে কি হবে? জাদুকর গজাননকে পাইলে মেঘনাদ বাবুকে কি রূপে খবর দিবেন তাহা ভাবিয়াছেন কি? না, ভাবিনি। তিনি বলে গেছেন, গজানন ধরা পড়লে তিনি লোকমুখে ঠিকই খবর পেয়ে যাবেন।
মহাশয়, উনি জাদুকর গজাননের কিরূপ বিবরণ দিয়েছেন? শুধু বিবরণ নয়, উনি একটি ছবিও আমাকে দিয়ে গেছেন। এই যে, বলে ড্রয়ার থেকে তুলট কাগজে আঁকা একটা বেশ পুরনো ফ্রেমে বাঁধানো ছবি বের করে শাসনের হাতে দিল বিষান। হেসে বলল, কপালের বাঁধারে একটা আব আছে, নাকে তিল, কিন্তু মাথায় ঝাঁকড়া চুল আর দাড়ি গোঁফ থাকায় মুখশ্রী বোঝা দুষ্কর। গজানন যদি দাড়ি গোঁফ কামিয়ে ফেলে থাকে তাহলেই চিত্তির। শাসন আর গন্ধর্ব মিলে ছবিটা ভালো করে দেখলো। ভূষো কালি জাতীয় কিছু দিয়ে আঁকা ছবি, কাগজটায় নানা রকম দাগ লেগেছে, ফলে ছবিটা খুব স্পষ্ট বোঝা যায় না, কিন্তু গজাননের দুখানা চোখ যেন মোহময় দৃষ্টিতে চেয়ে আছে। ছবিটা ফিরিয়ে দিয়ে গন্ধর্ব বলল, জাদুকর গজাননকে মাঝে মাঝে যে দেখা যাচ্ছে সে কথা জানেন কি বিষানদা? খুব জানি, সে নাকি ভেসে ভেসে বেড়ায়, যত সব গাঁজাখুরি গপ্প। কিন্তু টাকার লোভে কত লোক যে সাজানো গজানন নিয়ে আসছে তার হিসেব নেই। আজ তো শুনলুম কে যেন তার নিজের খুড়োকে গজানন সাজিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ মহাশয়, একটা গন্ডগোল পাকাইয়া উঠিতেছে। কিন্তু আপনারা এ ব্যাপারে ইন্টারেস্টেড কেন তা জানতে পারি? শাসন একটু চিন্তা করে বলল, কিংবদন্তির পিছনে ধাবন করা আর মরীচিকার পিছনে ছুটিয়া যাওয়া একই ব্যাপার। তবে মহাশয়, কিংবদন্তি বলিতেছে প্রায় 200 বৎসর বয়ক্রমের গজানন আজিও জীবিত। গন্ধর্ববাবু তাহা বিশ্বাস করেন না। আমি বিশ্বাস বা অবিশ্বাস কিছুই করি না। সম্ভবত বিষয়টি লইয়া মস্তক ঘরমাক্ত করিতে হইত না, কিন্তু চিন্তার উদ্রেক হইতেছে মেঘনাথ বাবুর আবির্ভাবে। ইনি কোথা হইতে কি উদ্দেশ্যে আসিয়া আবির্ভূত হইলেন এবং কি কারণে 5 লক্ষ মুদ্রায় গজাননকে ধরিতে চাহিতেছেন তাহাই রহস্য। জাদুকর গজানন তাহার প্রিয় পাত্র, এই কথাটি বিশ্বাসযোগ্য নহে। বিষান দত্ত বলল, কেন বিশ্বাসযোগ্য নয় বলুন তো? শাসন বলল, তাহা বলিতে পারি না। মহাশয় কি ষষ্ঠ ইন্দ্রিয়ে বিশ্বাস করেন? কথাটা শুনেছি, টের তো পাই না। মনে হয় ঐরূপ কোনো ইন্দ্রিয়ই আমাকে ইহা বিশ্বাস করিতে নিষেধ করিতেছে। কথাটা হয়তো বিজ্ঞানসম্মত হইল না, কিন্তু আমি নাচার, একটি কথা জিজ্ঞাসা করিব কি? করুন। মেঘনাথ বাবু আপনাকে বিশ্বাস করিয়া লক্ষ লক্ষ মুদ্রা বিনা রসিদে দিয়া গেলেন, ইহা কিন্তু অদ্ভুত। ইচ্ছা করিলে আপনি এই টাকার কথা তো অস্বীকার করিতে পারেন। হ্যাঁ, সেটাও অদ্ভুত বই কি, 5 লক্ষ টাকা তো সোজা নয়। মহাশয়, আমার মনে হয় মেঘনাথ বাবু ভালো করিয়াই জানেন যে ওই টাকা আত্মসাৎ করা আপনার পক্ষে সম্ভব নহে, কারণ মেঘনাথ বাবু উহা আপনার নিকট হইতে পুনরুদ্ধার করিবার মতো ক্ষমতা রাখেন। তার মানে তিনি আপনাকে হয়তো প্রচ্ছন্ন হুমকি দেন নাই, কিন্তু তার নিজের বাহুবলের উপর প্রগাঢ় আস্থা আছে। বিষান দত্ত একটু নড়ে চড়ে বসে পড়ল। লোকটা কি ছন্ডা গুন্ডা নাকি? মাথা নেড়ে শাসন বলে, তাহা বলিতে পারি না, তবে মহাশয় বোধ করি কোনো সাধারণ শৌখিন মানুষের সঙ্গে লেনদেনটি করিতেছেন না। মেঘনাথ বাবু প্রয়োজনে তাহার টাকা আদায় করিয়া লইবার ক্ষমতা রাখেন। চিন্তায় ফেললেন মশাই। চিন্তা এক অতীব প্রয়োজনীয় জিনিস মহাশয়। ব্যাপার আবার পূর্বাপর ভাবিয়া দেখুন এবং সতর্কতা অবলম্বন করুন। বেরিয়ে এসে নির্জন অন্ধকার রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে গন্ধর্ব জিজ্ঞেস করল, কি বুঝলেন শাসনবাবু? শাসন মৃদুস্বরে বলল, কিছুই বুঝি নাই মহাশয়, কেবল কয়েকটি অসংলগ্ন অনুমান করিতেছি মাত্র। আমি তো কিছু অনুমানও করতে পারছি না। পরিস্থিতি তদ্রূপী বটে, একটা সহিত অন্যটা মিলিতেছে না, যুক্তি হার মানিতেছে। তাই বটে। ঠিক এই সময় পেছন থেকে হঠাৎ কি একটা ভারী জিনিস
বিদ্যুৎ বেগে ছুটে এসে শাসনের মাথা ঘেঁষে সামনে ঠকাত করে পড়ল। বাপরে বলে গন্ধর্ব মাথা চেপে বসে পড়ল। শাসন ঘুরে দাঁড়ালো। অন্ধকার রাস্তায় খুব অস্পষ্ট একটা ছায়ামূর্তি দ্রুত কোনো গাছের আড়ালে সরে গেল বলে মনে হলো তার। মহাশয়, আলোটি প্রজ্বলিত করুন। গন্ধর্ব উঠে দাঁড়িয়ে টর্চ জেলে পেছনটা দেখল। ফাঁকা রাস্তা। কি ব্যাপার বলুন তো? হতভম্ব গন্ধর্বের প্রশ্ন। মহাশয়, আমরা আক্রান্ত। কিন্তু কেন? বাতিটি ধরুন বলে নিচু হয়ে শাসন যেটা কুড়িয়ে নিল তা সাধারণ ইট পাটকেল নয়, একটা মাঝারি আকারের লোহার ভারী বল। দেখিতেছেন মহাশয়, এই লৌহ গোলকটি আমার মস্তকে লাগিলে করটি চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। অল্পের জন্য বেঁচে গেছি। হ্যাঁ মহাশয়, খুবই অল্পের জন্য। চলুন তো দেখি বেয়াদবটা কে। শাসন ম্লান হেসে বলল, বেয়াদবটি আমাদিগের জন্য অপেক্ষা করিয়া নাই, তবু চলুন। পিছিয়ে গিয়ে তারা চারদিকে টর্চের আলো ফেলে দেখল। কাউকে দেখা গেল না। কাউকে দেখা গেল না। কে হতে পারে বলুন তো? শাসন উদাস গলায় বলল, আবার অনুমানের উপর নির্ভর করিতে হইবে। বরং বিষয়টি লইয়া আরো একটু চিন্তা করা যাও। চলুন মহাশয়, অগ্রসর হই। কিন্তু আমায় যদি মারে? আততাই পলাইয়াছে, পুনরাক্রমণের আশঙ্কা সম্ভবত নাই। তবে সতর্ক হইতে হইবে। মধ্যে মধ্যে পশ্চাতে দৃষ্টিক্ষেপ প্রয়োজন। কি ছুঁড়ে বেড়েছিল বলুন তো? অনুমান করি ইহা পুরাতন আমলের অব্যবহৃত কামানের গোলা। সর্বনাশ, ওটা পেল কোথায়? আততায়ীদের নানা পন্থা আছে। গন্ধর্বের গায়ে একটু ছমছম করছে। সে বলল, আমার বাড়ি তো সামনে, কিন্তু আপনাকে তো 2 মাইল হাঁটতে হবে। আজ রাতটা থেকে যান। না মহাশয়, অদ্য আর কিছু হইবে না। প্রথমে দেখেছিল অবু। সন্ধ্যের পর তার হঠাৎ খেয়াল হলো গুলতিটা বাগানে ফেলে এসেছে। তারা 3 ভাই আর পাড়ার কয়েকটা ছেলে মিলে যখন মার্বেল খেলছিল, তখন পকেট থেকে গুলতিটা বের করে রেখেছিল গাছের একটা ফোকরে। আনতে ভুলে গেছে। সকালে আনলেও চলবে, কিন্তু পড়তে বসার পর বারবার গুলতিটার কথা মনে হচ্ছিল বলে পড়ায় মন দিতে পারছিল না। এক ছুটে গিয়ে নিয়ে এলেই হয়, লাগবে তো 1 মিনিট। একটা বড় টেবিলের চারধারে তারা পড়তে বসে। নিকু, বিকু, লীলা, ছবি, পুতুল। একটু বাদেই মাস্টারমশাই আসবে। অবুকে উঠতে দেখেই বড়দি লীলা গম্ভীর হয়ে বলল, এই, কোথায় যাচ্ছিস? এই আসছি একটু বাথরুম থেকে। একটু আগেই তো বাথরুম গিয়েছিলি। নাকে হাত দিয়েছি তো, হাতটা ধুয়েই আসছি। বলে আর দাঁড়ালো না অবু। ঘর থেকে বেরিয়ে এক ছুটে নিচে নেমে সোজা আম গাছের দিকে ছুটল। জায়গাটা অন্ধকার, তবে চেনা জায়গা বলে অবু টক করে গিয়ে গুলতিটা আর কয়েকটা পাথরের টুকরো বের করে নিল। আর তখনই অপর দিক থেকে কার যেন কথা শুনতে পেল সে। খুব মৃদু গলায় কে যেন বলছে, সদাশিবের বাড়িটা যে কোথায় গেল কিছুই চিনতে পারি না যে। অবু এত ভয় পেয়ে গেল যে শরীরটা শক্ত হয়ে গেল, তার গায়ে কাঁটা দিল। বুকের মধ্যে রেলগাড়ির শব্দ হতে লাগলো যেন। তাকাবে না মনে করেও সে কাঁপতে কাঁপতে ওপর দিকে তাকিয়ে প্রথমে কাউকেই দেখতে পেল না। একটু তাকিয়ে থাকতেই দোতলায় তাদের পড়ার ঘরের জানলা দিয়ে যে আলোটা আসছিল, তার আবছা আলোয় সে দেখতে পেল উঁচু একটা ডালে পা ঝুলিয়ে একটা লোক বসে আছে যেন। ভূত, ভূত, ভূত! খুব চেঁচালো অবু, কিন্তু তার গলা দিয়ে স্বরই বেরোলো না। সে হাঁ করে চেয়ে রইল। দৌড়ে পালানোর মতো পায়ের জোরও যেন নেই। সে শুধু কাঁপছে ঠক ঠক করে। লোকটা ফের আপন মনে বলল, কিছুই যে খুঁজে পাচ্ছি না, সব ভুলে গেছি। হঠাৎ অবুর মনে হলো, এ লোকটা জাদুকর গজানন নয় তো, যাকে ধরবার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে?
আর এই জাদুকর গজাননই তো দিন দুই আগে তার দাদুর হাতে আর একটু হলেই ধরা পড়ে যেত, কিন্তু দাদু হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় ধরতে পারেনি, আর সেই জন্য কর্তা বাবার কাছে বকুনিও খেয়েছে খুব। গজানন যদি হয় তাহলে ভূত নয়, এটা মনে করতেই তার ভয়টা চলে গেল। সে টক করে গুলতিতে একটা পাথর ভরে নিয়ে টাক করে ছুঁড়ে দিল সেটা। উফ বলে একটা আর্তনাদ করে লোকটা বুক চেপে ধরলো দু হাতে। তারপর টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল নিচে, কিন্তু অবু হাঁ হয়ে দেখলো ওই অত উঁচু থেকে লোকটা পড়লো খুব আস্তে আস্তে, পাখির পালকের মতো বাতাসে ভাসতে ভাসতে। উল্টে পাল্টে খুব ধীরে ধীরে লোকটা মাটিতে নেমে দু পায়ে দাঁড়ালো। দাড়ি গোফে আচ্ছন্ন মুখ, বুকটা এখনো দু হাতে চেপে ধরে আছে। তার দিকে চেয়ে লোকটা খুব করুণ গলায় বলল, আমাকে মারলে? আপনি কে? আমি জাদুকর গজানন, আমাকে মেরো না, আমি চোর নই। আপনি কি ভূত? কি জানি, বুঝতে পারি না বাবা। হঠাৎ অবুর বড্ড মায়া হলো, গুলতি মেরেছে বলে কষ্ট লাগছিল তার। সে বলল, আপনার কি খুব লেগেছে? হ্যাঁ বাবা, আমি অন্যায় করেছি, ভয় পেয়ে গুলতি মেরেছিলাম। আমাকে ভয় পেও না, আপনি গাছ থেকে পড়ে গেলেন কিন্তু লাগলো না তো। না, আমি বড় হালকা হয়ে গেছি। আপনি কি জাদুকর? হ্যাঁ, আপনাকে ধরার জন্য 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জানি বাবা, সেজন্যই পালিয়ে পালিয়ে থাকি, কিন্তু অনেক লোক যে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। লোকটা জুলজুল করে অবুর দিকে চেয়ে বলল, ধরা পড়ে যাব নাকি? তাহলে যে বড় বিপদ হবে। আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি নেই? লোকটা মাথা নেড়ে বলে, কিছু মনে পড়ে না এখন, ছিল কোথাও কোনোদিন। আপনার মা নেই, বাবা নেই? লোকটা মাথা নাড়া দিয়ে বলে, না বাবা, কেউ নেই আর, শুধু আমি আছি। অপু কিছুক্ষণ লোকটার দিকে চেয়ে থাকে। লোকটার জন্য তার এত দুঃখ হতে থাকে যে চোখে জল আসে। সে ধরা গলায় বলল, আমাদের কাছে থাকবেন? লোকটা জুলজুল করে চেয়ে তাকে দেখে নিয়ে একটু হাসে। আমাকে কোথায় রাখবে বাবা? আমাদের বাড়িটা অনেক বড়, নিচের তলায় অনেক ঘর আছে, সেখানে কেউ কখনো ঢোকে না, তালা বন্ধ পড়ে থাকে। আমরা যদি সেখানে আপনাকে লুকিয়ে রাখি? লোকটা খুব হাসলো, বলল, তুমি বড় ভালো ছেলে। আচ্ছা, এখানে সদাশিব রায়ের বাড়ি কোথায় জানো? না তো, আমি তার বাড়িটা খুঁজছি, বড্ড দরকার। ও নামে তো এখানে কেউ থাকে না। অনেক দিনের কথা, কোথায় যে গেল তার বাড়ি ঘর। আপনি আমাদের কাছে থাকুন, কোনো ভয় নেই, আমরা আপনাকে ধরিয়ে দেব না। লোকটা তেমনই সুন্দর করে হাসে। পারবে লুকিয়ে রাখতে? ঘাড় বেঁকিয়ে অবু বলে, পারবো, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। নিচের তলায় দক্ষিণের দিকের ঘরে বিস্তর পুরনো জিনিসের ডাই, সেখানে কেউ কখনো ঢোকে না। ভাঙা চেয়ার, টেবিল, আলমারি, বাতিদান, এইসব। অবু মাঝে মাঝে এ ঘরটায় ঢুকে বসে থাকে, বসে বসে আকাশ পাতাল ভাবে। অবু আগে দেখে নিল নিচের তলার পেছনের প্যাসেজে কেউ আছে কিনা। কেউ অবশ্য এদিকে আসে না বড় একটা, তবু সাবধানের মার নেই। অবু চুপি চুপি ঘরটার সামনে এসে দাঁড়ালো। দরজাটা একটু ফাঁক করে ভেতরে হাত ঢুকিয়ে বাঁ ধারের দরজার ভেতর দিকে ঝোলানো চাবিটা বের করে এনে তালা খুলল। তারপর দৌড়ে বাগানে এসে জাদুকর গজাননের হাত ধরে বলল, আসুন। গজানন হাসলো, তারপর ধীর পায়ে আসতে লাগলো তার সঙ্গে, কিন্তু হেঁটে হেঁটে নয়, যেন ভেসে ভেসে। অনেক সময় মাটিতে পা স্পর্শ করছে না। আপনি কি ভেসে বেড়াতে পারেন? আগে বায়ু বন্ধন করতাম, তাই থেকেই বোধহয় এমন হয়েছে। ঘরে এনে সাবধানে দরজাটা ভেজিয়ে দিয়ে অবু বলল, আলো জ্বালালে বাইরে থেকে দেখা যাবে,
অন্ধকারে কি আপনার খুব অসুবিধা হবে? লোকটা বলল, আমার আলো লাগে না তো, আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই তো জানলার ধারে একটা আরাম কেদারা, পাশে একটা গোল টেবিল। ঠিক বলেছি? অবু অবাক হয়ে বলে, হ্যাঁ, একদম ঠিক। আপনি ওখানে বসে বিশ্রাম করুন, আমি রাতে আপনার খাবার নিয়ে আসব। এখন আমি পড়তে যাচ্ছি, মাস্টারমশাই বসে আছেন। যাও বাবা। অবু বাইরে থেকে তালা লাগিয়ে চাবিটা প্যান্টের পকেটে পুরে ওপরে ছুটল। আজ পড়াশোনায় তার একদম মন লাগছিল না। 3টে অঙ্ক ভুল করে মাস্টারমশাইয়ের কাছে বকুনি খেলো। ট্রান্সলেশন করতে গিয়ে যাচ্ছে তাই গন্ডগোল হলো। অবশেষে মাস্টারমশাই চলে যাওয়ার পর হাঁপ ছাড়লো। তারপর ভাই বোনদের ডেকে সে গোপন মিটিং করতে বসলো। জাদুকর গজাননের কথা সব জানিয়ে সে বলল, তোমরা যদি চাও তাহলে আমরা সবাই মিলে জাদুকর গজাননকে বাঁচাতে পারি, কিন্তু কেউ একজনও বিশ্বাসঘাতকতা করতে পারবে না। বলে দিলাম কিন্তু, আমি তোমাদের সাহায্য চাই। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প গজাননের কৌটো। আজ ছিল 3য় পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি 4র্থ পর্ব নিয়ে।